আজ তোমাদের পরিসংখ্যানে একটি অঙ্কের মাধ্যমে সব অঙ্ক করে দেব, মানে তোমরা 10-এ 10ই পাবা। শুধুমাত্র একটি কৌশল বা একটি অঙ্কের মাধ্যমে তুমি 10-এ 10ই পাবা পরিসংখ্যানে। আজ আমরা সেভাবেই অঙ্ক করব। দেখো, এখানে একটা ছক আঁক করছি। এই ছকে পরীক্ষার মধ্যে যদি ছক থাকে, এই ছকে আগে 3টা প্রশ্ন থাকবে, ক, খ, গ। কটা হচ্ছে শর্ট প্রশ্ন। তো আমরা মূলত 1 থেকে 6টা অঙ্ক এখানে করব। এই 6টা অঙ্কের মাধ্যমে ক নাম্বার আনসার করব। বেশিরভাগ এই 6টা অঙ্কই সাধারণত পরীক্ষা থাকে। আর এখানে 7 থেকে 9 পর্যন্ত থাকে হলো খ নম্বর প্রশ্ন। এটা খ নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। ওকে। আর 10 থেকে 12 পর্যন্ত থাকে গ নম্বর প্রশ্ন। এই ক, খ, গ এই 3টা যদি তুমি আয়ত্তে রাখতে পারো, তাহলে তুমি 10-এ 10ই পাবা পরিসংখ্যান। আমরা পরিসংখ্যান চিন্তা করি যে পরিসংখ্যান কি না, কোনটা আসবে না। একটা অঙ্কের মাধ্যমে, একটা কৌশলের মাধ্যমে আমি ক, খ, গ অঙ্ক করাবো। এই একটা কৌশল যদি শিখতে পারো, তুমি 10-এ 10ই পাবা। তো আমরা অঙ্কে আসি। লেটস গো। এখন দেখো, এইটা একটা ছকের মধ্যে রয়েছে ক্রমযুক্ত গৌণ সংখ্যা সারণীতে রূপ করব। এই ছকের মাধ্যমে ক্রমযুক্ত গৌণ সংখ্যা সারণীতে রূপ করব। আর এটা হচ্ছে যে 11, 7, 13, 20, 14, 15, 7, 17, 10, 8 সংখ্যাগুলোর মধ্যক্ষণ নির্ণয় করব। এরকম ভাবে আমাদের প্রশ্ন আছে মোট 12টা। তোমরা আমরা অঙ্কে আসি। প্রথম হলো ক্রমযুক্ত গৌণ সংখ্যা সারণীতে করব। তাহলে ক্রমযুক্ত গৌণ সংখ্যা সারণীতে করতে গেলে আমরা এইরকম একটা ছক করব। এটা 3টা ছক করব। একটা কি শ্রেণী ব্যক্তি, এটা হলো 1 নম্বর প্রশ্ন উত্তর। ঠিক আছে, আমি সবটি ধারাবাহিকভাবে উত্তর সাজিয়ে তোমাদের দেখাবো। শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে গৌণ সংখ্যা, আর এটা হচ্ছে ক্রমযুক্ত গৌণ সংখ্যা। ওকে। এখন শ্রেণী ব্যক্তি কত আছে? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 60, তারপরে 59, 60 থেকে 65, 65 থেকে 70, আর 70 থেকে 74, রাইট? এখন সর্বত কত আছে? 4, 8, 10, 20, 12, 6। এখন তুমি এখানে আট করলাম। এখন ক্রমযুক্ত গৌণ সংখ্যা কিভাবে তৈরি করবো? ক্রমযুক্ত গৌণ সংখ্যা এই যে 4 আছে, এই 4টা লিখবা, রাইট? এখন 4 আর 8 এটা যোগ করবা। তাহলে 4 আর 8 কত? 12, 12 আর 10 যোগ করবা কত? 22, 22 আর 20 যোগ করবা 42, 42 আর 12 যোগ করবা কত? 54, 54 আর 6 যোগ করবা কত? 60। তাহলে আমার এইটাই হলো ক্রমযুক্ত গৌণ সংখ্যা। বলছি ক্রমযুক্ত গৌণ সংখ্যা সারণী তৈরি করো। এইটা একটা সারণী তৈরি করা, রাইট? 1 নম্বর প্রশ্ন তো শেষ। আসুন এবার 2 নম্বর প্রশ্ন আসুন। 2 নম্বর প্রশ্ন কি বলছে যে 11, 7, 13, 20, 6, 14, 15, 17, 10, 8 সংখ্যাগুলোর মধ্যক্ষণ নির্ণয় করো। এখন মধ্যক্ষণ নির্ণয় করবা গেলে আমার 3টা সূত্র আছে মধ্যক্ষণ। একটা হচ্ছে যোগ হলে কি হবে, বেজোড় হলে কি হবে, আর হচ্ছে একটা নরমালি যে সাধারণ একটা তোমার মধ্যক্ষণ সূত্র, সেটা। তারপর ধারাবাহিকভাবে সবই করতেছি। এখন বলছে সংখ্যাগুলোর মধ্যক্ষণ নির্ণয়। এখন সংখ্যা আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। তো 10টা নিচে যোগকে ক্রমান্বয়ে অনুসারে সাজাবো। এখন এই সংখ্যাগুলোকে ক্রমান্বয়ে সাজাবো। তাহলে 2 নম্বর যে ক্রমান্বয়ে সাজালে কি আসে? প্রথমে 6 লিখবো সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে
যায়, তাহলে কি পাই? 6, 7, 8, তারপর হচ্ছে 8, 11, 10, 11, 13, 14, 15, 17, 20, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাইলাম। এখন এই সংখ্যাগুলো মোট সংখ্যা আছে, মোট সংখ্যা আছে তোমার হচ্ছে 14টি, 10টি মোট সংখ্যা আছে 10টি, এবং এটি এটি এগুলো এটি একটি এটি একটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক হবে, মধ্যক সূত্র কি হবে? মধ্যক সূত্র কি? n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে আমরা এটা লিখতে পারি n এর মান জায়গায় মোট জোড় 10, তাহলে 10/2 তম পদ যোগ 10/2 প্লাস 1 তম পদ ভাগ 2। এখন দেখো 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5 তম পদ যোগ এটা গেলে 5, তো 5 প্লাস 1 6 তম পদ ভাগ কত? তাহলে 5 তম পদ এখানে কতটা কোন জায়গা আছে? 1, 2, 3, 4, 5, 11। তাহলে 11 যোগ 6 তম মধ্যে 13 আছে, তাহলে যোগ 13 ভাগ 2। তাহলে 11 আর 13 যোগ করলে কত হয়? 24 ভাগ 2 সমান 12। সুতরাং 12 অ্যান্সার। ওকে, এইরকম ভাবে আমরা 2 নম্বর প্রশ্ন করলাম। এখন 3 প্রশ্নক শ্রেণীর মধ্যমান কত? ওই একই দেখো প্রশ্ন হচ্ছে প্রশ্নক শ্রেণীর মধ্যমান কত। তার প্রশ্নের জন্য আমরা একটা ছক আঁক করব, রাইট? ছক আঁক করার পরে এই ছকটা আঁক করব, এই ছকটা আঁক করব, এই ছকটা আঁক করলাম। এখানে লিখবা জাস্ট শ্রেণী ব্যক্তি, সম্পূর্ণ এই ছকটা আঁক করবা। আঁক করার পরে লিখবা এখানে প্রচুরক হচ্ছে 20, এখানে প্রচুরক হচ্ছে 20, তাহলে 20তম পদে 20তম পদে শ্রেণী ব্যক্তি হচ্ছে তোমার 60 আর 64। তাহলে এই বলছে শ্রেণী কোন সংখ্যা? শ্রেণী প্রচুর শ্রেণী ব্যক্তি মধ্যমান হচ্ছে 60 যোগ 64 ভাগ 2, তোমার হচ্ছে 124 ভাগ 2, এটা গেলে 62, এই 62 অ্যান্সার। ওকে, এভাবে তুমি করবা, রাইট? এখন 6 নম্বর দেখো, মধ্যক শ্রেণী উল্লেখপূর্বক এফসি এর মান নির্ণয় করো। এখন দেখো এই ছক আঁক করবো, কি ব্যবহার করবো? এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি, আইটা হচ্ছে কোন সংখ্যা, আইটা হচ্ছে ক্রমযুক্ত বড় সংখ্যা। শ্রেণী ব্যক্তি কত আছে? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, আর 64 থেকে 65 থেকে 70, আর 69, আর 70 থেকে 74। তাহলে এই ঘরে আছে আমার কত? 4, 8, আর হচ্ছে 8 পরে 10, 20, তারপর হচ্ছে 12, তারপর হচ্ছে 6, রাইট? এরকম ভাবে সুন্দর করে তোমরা শর্টকাট করবা, ঠিক আছে? সুন্দর করে শর্টকাট করবা।
এখন দেখো এটা হচ্ছে 12। এখন দেখো এই যে শর্টকাট করলাম, তাহলে ক্রমযুক্ত কোন সংখ্যা কিভাবে করে? ক্রমযুক্ত কোন সংখ্যা 4, 4 আর 8 12, 12 আর 10 22, 22 আর 2 42, 42 আর 54, আর হলো 6 60। এখন বলছে এখানে প্রশ্ন কি বলছে? বলছে যে মধ্যক্ষ শ্রেণী উল্লেখযোগ্য, মধ্যক্ষ শ্রেণী উল্লেখযোগ্য এফসি এর মান কত? এফসি মান, তাহলে মধ্যক্ষ শ্রেণী এখানে আমরা কত কোন সংখ্যা মান করে যোগ করবো হয়েছে কত? 60। তাহলে 60 এর অর্ধেক কত? 60 এর অর্ধেক 30। তাহলে 30 এর এখানে লিখবা, এখানে n হচ্ছে তোমার 60, তাহলে n/2 হচ্ছে 60/2 সমান 30। তাহলে 30তম ঘরের মধ্যে আমার মধ্যক্ষ আছে, তাহলে 30তম পদ, তাহলে 30তম পদের মধ্যে মধ্যক্ষ আছে, তাহলে 30তম পদ করলাম 20 ঘরের মধ্যে আমার 30তম আছে পদ আছে, তাহলে এই 20 কেমন আমরা বাই করলাম 20তম? এখানে 4 আর 8 কত? 12, 12 আর 10 কত? 22। 22 ঘরে তো আমার মধ্যক্ষ নাই, মধ্যক্ষ আছে 20 ঘরের মধ্যে। তাহলে 20তম মধ্যে যদি থাকে, বলছে মধ্যক্ষ শ্রেণী উল্লেখযোগ্য এফসি এর মান নির্ণয় করো, মানে মধ্যক্ষ তো, তাহলে 20তম পদে, তাহলে আমরা বলবো 30, তাহলে 30 আছে। তাহলে যদি এততম হয়, তাহলে এইটা যদি এই ঘরে হয়, তাহলে এই ঘরের মধ্যে পূর্ববর্তী বলছে, পূর্ববর্তী বলছে মধ্যক্ষ শ্রেণী উল্লেখযোগ্য এফসি এর মান করো। তাহলে এইটা যদি মধ্যক্ষ হয়, তাহলে উপরে এফসি, এফসি মানে কি? ক্রমযুক্ত গুণ সংখ্যা, তার আগের মানটা কত? তার আগের মানটা হচ্ছে 22। তাহলে 64, 60 এবং 64 এর উল্লেখযোগ্য এর মান হবে 22। ঠিক আছে? আচ্ছা এখন ক নম্বর প্রশ্ন তো আমরা শেষ করলাম। এখন খ নম্বর প্রশ্নের জন্য 3টা প্রশ্ন আসে, একটা গড়, মধ্যক্ষ, প্রচুর। এখন গড় বের করতে হলে আমার 2 সূত্র অবলম্বন করতে হবে। সূত্রটা হচ্ছে, গড়ের সূত্র হচ্ছে যে, আগে গড়ের সূত্র দেখো, summation of fi xi by a, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে a plus sum of fi ui by n গুণন h, এটা। এখন এই 2টা সূত্র যে কোনো একটা সূত্রের মাধ্যমে অঙ্ক করলে হবে। তো আমরা প্রথমে এই সূত্র অঙ্ক করতে গেলে একটু ক্রিটিক্যাল হবে, কিন্তু অঙ্ক হবে। আবার এইটা সূত্র হলো ইজি হবে, কিন্তু অঙ্ক হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটাই দিয়ে করি, এটা দিয়ে করলে চলবে, সমস্যা না। আমরা প্রথমটাই দিয়ে করি। বের করতে হলে আবার কি বাই করতে হবে? fi এর মান xi বাই n এর মান বাই করতে হবে। এই মান বাই করার জন্য আমার একটা সারণী তৈরি করতে হবে। তারপর কি? ঘন সংখ্যা, তারপর হলো মধ্যক্ষ, মধ্যমান আর কি, মধ্যমান, তারপর হচ্ছে fi xi। তাহলে ঘন সংখ্যাকে fi দ্বারা প্রকাশ করা হয়, মধ্যমানকে xi দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণীবিভাগ আমার কত দেওয়া আছে? 45 হচ্ছে 49, তারপর 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 64 থেকে 70, আর 70 থেকে 74, রাইট? এখন বড় সংখ্যা কত আছে? 4, 8, 20, 12, 10, 20, 12 আর হচ্ছে 6। মধ্যমান আবার বের করতে হবে। মধ্যমান কিভাবে বের করব? মধ্যমান বের করব হলো এই যে
শ্রেণী ব্যাপ্তি আছে, এই শ্রেণী ব্যাপ্তি দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দেব। তাহলে 45 আর 49 যদি যোগ করি তাহলে কত হয়? 4। আমরা যদি যোগ করে দেখাই দিতে পারি প্রথমে, তাহলে 45 আর 49 যোগ করলে কত? 4 আর হাতে 1 94 ভাগ হলো 2, রাইট? 9 আর 4 5 কত? 14, 4 হাতে 1 4 4 8 আর 1 9। এইটা যদি আমরা ভাগ করি তাহলে কত হয়? প্রথম হলো 4 বার 7 বার, তাহলে আমার 47 হচ্ছে মধ্যমা। আর এটা কত হবে? এটা যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ দেবো, তাহলে কত হবে? 52 হবে। আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 57। আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হবে হলো 62। আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে হবে হলো 67। আর এটা 2 দিয়ে ভাগ দিলে ভাগ হবে 72, রাইট? এখন fi(xi) মানে কি? fi(xi) মানে হচ্ছে এটার মান xi আর এটার মান হলো fi। তাহলে এইটা আর এইটা গুণ করে যেটা হবে সেটা হলো xi হবে। তাহলে এটা এখানে কি হয় দেখো, 2 দিয়ে আমি গুণ করি তাহলে কি হয়? 47 আর যদি 4 দিয়ে গুণ করি 4 7 কত? 28, 8 হাতে কত? 2, 4 4 16 আর 2 18। 8 গুণ করলে কত হয়? 8 গুণে 16 6 হাতে হলো 1 5 আর 40 40 41। আর এটা গুণ করলে 570। আর এটা গুণ করলে 2 দুগুণে 4 6 দুগুণে 12 12 আর 0। আর এটা গুণ করলে কত হয়? 804। fi(xi) সমান 650। এর মান হচ্ছে 60। তাহলে দেখো এটা যদি যোগ করে পাই তাহলে 60 হয়, এই গণসংখ্যা হচ্ছে 60। আর fi(xi) যদি যোগ করে 3650 হয়। তাহলে আমরা গড়ের সূত্র কি শিখছি? গড়ের সূত্র শিখছি sum of fi(xi) by a। তাহলে fi(xi) এর মান কত? 3650 ভাগ হলো 60। এই 6 কেটে দিলাম, 60 60.83 হচ্ছে এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা গড় বের করতে পারো। আপনারা কি করছেন? উৎপাদকের মধ্যক্ষ নির্ণয় করো। মধ্যক্ষ সূত্রের জন্য আমরা মধ্যক্ষ সূত্র বের করি আগে। আপনারা দেখো মধ্যক্ষ সূত্র আমরা কি জানি? l প্লাস n/2 মাইনাস fc গুণন h বা fn বাই fn, রাইট? মধ্যক্ষ সূত্র হলো এটা। এখন এই মান বের করতে হলে আমার l এর মান বের করতে হবে। এর মান তো আমার দেওয়া আছে, বাই করে যোগ করে বের করতে পারবো। fc এর মান বের করতে হবে, fn এর মান বের করতে হবে, h এর মান আমাদের দেওয়া আছে। তাহলে এই মানটা বের করার জন্য আমার আগে আবার সারণী তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে সারণী তৈরি করতে হলে কি করতে হবে? আগে প্রথমে এরকম ভাবে সারণী তৈরি করবো। গণসংখ্যা এটা হচ্ছে গণসংখ্যা। ঠিক আছে, যেগুলো তোমার করতে হচ্ছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 60, 59, 60 থেকে 65, 65 থেকে 70, 70 থেকে 74। কত? 8 4 8 10 20 12 sorry পরবর্তী কোন সংখ্যা? 4 12 22 42 54 60, রাইট? এখন বলছে কি যে মধ্যক্ষ, এখানে বলছে মধ্যক্ষ নির্ণয় করো। এখন আমরা জানি কি
আমরা জানি মধ্যক্ষ সূত্র হচ্ছে যে L প্লাস n/2 মাইনাস FC গুণন হচ্ছে h/f, রাইট? এখন এই যে মানগুলো এখান থেকে সব বের করব, কেমন? যে এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো L এর মান, তারপর কি n এর মান, তারপর FC এর মান, তারপর h এর মান, তারপর fm এর মান। এই কটা মান বের করে দিয়ে মান বসাই, তাহলে আমার অঙ্ক মিলে গেল। তাহলে এল এর মান কত? এল এর মান হচ্ছে কি বের করবো, এই যে আমার সংখ্যা n এর মান কত হচ্ছে 60। এই 60 এর অর্ধেক কত? 30। তাহলে 30 এর ঘরের মধ্যে আমার কোন সংখ্যাটা পড়ছে? তো এই সংখ্যাটা পড়ছে। তাহলে 8 এর শ্রেণী ব্যাপ্তি হচ্ছে আমার 60 আর 64। এই 64, তাহলে এই যে সর্বনিম্ন সংখ্যা শ্রেণী ব্যাপ্তি, এই 60 হচ্ছে এল এর মান। তাহলে এল এর মান হচ্ছে 60, ঠিক আছে? আমি আরেকবার বলি এল এর মান কিটা কি। আমরা প্রথমে গুণের সংখ্যা যোগ করবো, তো 60 পেলাম। এই 60 এর অর্ধেক হচ্ছে 30। তাহলে 30 কোন ঘরের মধ্যে বসে? 4 আর 8 কত? 12, 12 আর 10 কত? 22, 22 আর 20 হচ্ছে 42। এই 42 ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে আমার 30 সংখ্যাটা পড়ছে, 30তম পদ পড়ছে। তাহলে এই 30তম শ্রেণী ব্যাপ্তি কোনটা? 60 আর 64। এই 60 আর 64 সর্বনিম্ন সংখ্যা কত? সর্বনিম্ন সংখ্যা হলো, সর্বনিম্ন শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 60। এই 60ই হচ্ছে এল এর মান। আর এল এর মান কি? এল এর মান হচ্ছে 60। আর এফসি এর মান কত? এফসি হলো এই যে মধ্যমান পাইছি, এই মধ্যমানের আগের সংখ্যাটা হলো এফসি এর মান কত? 22। আর এস এর মান কত? এস হলো ব্যবধান, 45 আর 49 এর ব্যবধান কত? 5। করতে পারি 5 করে দেখো ব্যবধান আছে। আর এফ এর মান হচ্ছে 20। এখন এই যে মানগুলো পেলাম, এই মানটা আমি এখানে বসে দেবো। তাহলে 60 যোগ n এর মান হচ্ছে তোমার 60/2, মানে x এর মান হচ্ছে 22, আর h এর মান হচ্ছে 5, আর f এর মান হচ্ছে 20। তাহলে 60 যোগ 60 এর 2 দেওয়া হলো 30 মাইনাস 22 গুণ হচ্ছে 5/20। এখন কত? 60 যোগ 30 থেকে 8 বাদ দিলে, অর্থাৎ 22 বাদ দিলে কত? 8 থেকে গুণ হলো 5/20। এখন এইটারে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয়? 4 হয়। আর এটা করলে 4 দুগুণে 8, তাহলে আমার 62 আনসার হয়। রাইট? আমার কথা বুঝছো? 62 আনসার হয়। এভাবে আমি মধ্যক্ষ বের করতে পারি। এখন আমরা বের করবো কি? প্রচুরক। আচ্ছা, এখানে বলে উপযুক্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তাহলে আমরা ভঙ্গ করি। দেখো, প্রচুরক বের করতে গেলে আবার এই একটা সারণী তৈরি করতে হবে। সেটা কত আছে? 45, 50, 50, 52, 52, 60, 60, 60, 65, 65, 70, 70, 70, 70। কত আছে? 4, 8, 10, 20, 12, 6। 4, 12, 22, 42, 54। এটার মান হচ্ছে আমার 60। এখন প্রচুরকের সূত্র কি? প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 প্লাস F2 গুণন হচ্ছে H। এখানে L এর মানটা কি? L এর মান হচ্ছে, আমরা এই যে গুণ সংখ্যা আছে, এই গুণ সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা বেশি আছে কোনটা? 20 এর ঘরে। কত আছে? 20 এর ঘরে। তাহলে এই 20 এর ঘরে যে শ্রেণী ব্যাপ্তি 60 কত আছে? 60 আর 64। এই 60 এর সর্বনিম্ন, 60 আর 64 এর সর্বনিম্ন সংখ্যা হলো 60। তাহলে L এর মান হচ্ছে 60।
এখন যদি এখানে যদি প্রচারক থাকতো তাহলে এটা হতো, এটা যদি থাকতো এখানে হতো, জিনিসটা এরকম। এর মান কিন্তু এটা এইভাবে বের করতে হয় যে এখানে যে সংখ্যাটা আছে বড়, এই বড় সংখ্যার শ্রেণী ব্যক্তির যে সর্বনিম্ন সংখ্যা এটা হচ্ছে এর মান। আর F1 এর মানটা হচ্ছে, F1 এর মানটা হচ্ছে যে এই যে আমি F1 মান হচ্ছে যে মধ্যমান পেলাম বা প্রচারক পেলাম, প্রচারক পেলাম, এই প্রচারকের উপরের সংখ্যাটাকে যদি বিয়োগ করি তাহলে এটা হবে F1 এর মান। তাহলে কত? 20 বিয়োগ 10, এইটা 20 থেকে 10 বাদ দিলে কত? 10, এই 10 হচ্ছে F1 এর মান। আর F2 এর মান হচ্ছে এই যে 20 প্রচারক, এই প্রচারক থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করবা, তাহলে 20 বিয়োগ 12 সমান কত? 8। আর এইটা হচ্ছে তোমার ব্যবধান, ব্যবধান নাকি 5। তাহলে এখন এর মানটা বসে দিই 60 যোগ F1 মান হচ্ছে 10, তাহলে 10 প্লাস 8 গুণ হচ্ছে 5, কেমন? তাহলে 60 যোগ, তাহলে তুমি এখন কত হয় 18 কত 10 গুণ হলো 5, তাহলে 60 যোগ 5 কত 50, 50 8 দিয়ে 18 দিয়ে ভাগ দিলে কত হয়? তাহলে 2.7 জমে গেলে 62.7, এটি সামথিং, এটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে এই করে দিতে পারো। ওকে, তারও কোনো সমস্যা নেই। 10 নম্বর কি করছে? প্রদত্ত উপাত্তে আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করতে গেলে আমার আয়তলেখ অঙ্কন করা, আয়তলেখ অঙ্কন করার জন্য একটা সূত্র মনে রাখবা। একটা হচ্ছে সবসময় মনে রাখবা যে নিচে থাকবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর উপরে থাকবে গণসংখ্যা। এই জিনিসটা যদি তুমি আয়ত্ত রাখতে পারো তাহলে আয়তলেখ অঙ্কন করতে পারবা। তাহলে এই যে আমার সারণী আছে, এই সারণী থেকে আমার নিচে একটা মান, এই সারণী থেকে একটা মান বের করতে হবে, সেটা হলো অবিচ্ছিন্ন সংখ্যা মান। ধরো এখানে আমি কত নম্বর অঙ্ক করতেছি? এখন 10 নম্বর। তাহলে এই 10 নম্বর করতে অঙ্ক করতে গেলে আমার একটা মান বের করতে হবে, সেটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে এখানে লিখবো শ্রেণী ব্যক্তি, এটা লিখবো সংখ্যা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, রাইট? এখন শ্রেণী ব্যক্তি কত দেওয়া আছে? 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 69, 70 থেকে 74, রাইট? 74। তারপরে সংখ্যা কত আছে? 4, 8, 10, 20, 12, 6। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ব্যাখ্যা করবো কিভাবে? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে এই যে 45 আর 59 আছে, এই যে 45 আর 49 আছে, এই 45 থেকে 0.5 কমায় দিবা। তাহলে কত দেব? 0.5 যদি আমি কমে দেই তাহলে 44.5 হলো। আর এই যে 49 আছে, 49 থেকে 0.5 বাড়িয়ে দিবা, তাহলে কত হলো? 49.5। তাহলে একটা কমে দেবো আর একটা বাড়িয়ে দেবো। তাহলে এটা কি হবে? এটা হবে 49.5, আর এটা কত? 54.5, আর এটা হবে 54.5। এখানে যদি 55 থেকে 0.5 করে দিই তাহলে 54.5, আর এখানে হবে 59.5। তাহলে এখানে কত? 59.5, এখানে হবে 64.5, এখানে 64.5, তাহলে এখানে হবে 69.5, আর 69.5 থেকে 74.5। ঠিক আছে, এই অবিচ্ছিন্ন মান বের করলাম। এখন আমার গ্রাফ লাগবে, গ্রাফ পেপার পেলে আমার সেই আয়তলেখ অঙ্কন করা যাবে। এখন যেহেতু আমি গ্রাফ নাই, তবে আমি প্রাইমারি ভাবে তোমার সাদা হোয়াইট বোর্ডের মধ্যে তোমাকে অঙ্কন করা শেখাচ্ছি, আর গ্রাফ হলে ভালো হবে। এখন অঙ্কন করতে হলে তোমার গ্রাফে তো ঘর করে সংখ্যা থাকে, তাহলে আমার এখানে ঘর সংখ্যা যেহেতু নাই, আমি একটা আনুমানিক ধারণা দিয়ে তোমাকে আমি অঙ্কন করা শেখাচ্ছি। এখন এখানে ধরো 0,
মানে শূন্য সংখ্যা, শূন্য আছে। আমার কি এখানে আয়ত লেখার জন্য আমার কি করতে হবে? নিচে অবিচ্ছিন্ন থাকতে হবে আর উপরে থাকতে হবে ঘন সংখ্যা। তাহলে এগুলো কত আছে? 44 থেকে 45। তাহলে এইটা হবে 44 থেকে 44.45। এখানে অবিচ্ছিন্ন আছে 44.5। তারপর আছে 40.5, তারপর হচ্ছে 49.5, তারপর হচ্ছে 54.5, তারপর আছে 59.5, তারপর আছে 66.5, তারপরে ধরো আছে 69.5, আর একটা আছে ধরো 74.5। ওকে, এখন এই যে ঘর আর এইদিকে ঘর সংখ্যা কত ধরা আছে, প্রত্যেকটা ঘরকে আমি এই গ্রাফ পেপার দেখবা 5টা করে ঘর আছে আর 10 ঘরের মধ্যে লাল চিহ্ন আছে। তাহলে আমরা 5 করে ধরি, এখানে 5, এখানে 5, এখানে 10, এখানে 15 আর এখানে 20। তাহলে এই দিকে আমার x অক্ষ বরাবর আর এই দিকে y অক্ষ বরাবর, রাইট? এটা y অক্ষ বরাবর, এটা x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর গেছে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। এই দিকে লিখে দিতে পারো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। আর এই দিকে হচ্ছে ঘন সংখ্যা, আর এই দিকে হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তবে এই যে আমি ধরছি, আমি কি এক করবো? এখানে বলছে আয়ত লেখো, আয়ত লেখো অঙ্কন করতে হবে। তাহলে এই যে আমার যে 45, এখান থেকে 45.5, 45.5, 54.5 রেখে দেখলাম। তাহলে 44.5 থেকে 49.5 পর্যন্ত আসে আমার 4 সংখ্যা। কত সংখ্যা? 4। তাহলে এই যে ঘর দেখবে এখানে 5 পর্যন্ত, এখানে কিন্তু 5, 5 এখানে 5 এর নিচে হলো 4। তাহলে এই জায়গা হচ্ছে 4, এই জায়গা হচ্ছে আয়তন, এই দিকে 4। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 সংখ্যা। তারপর কি লিখছে? 49 থেকে 54 হলো 8। 8 কোন জায়গা আছে? এখানে 10, 10 এর নিচে হচ্ছে এখানে হলো 8, এখানে হচ্ছে 8। তারপর কি আছে? 10, 10 কোথায়? এখানে হচ্ছে 10, এটা হচ্ছে 10, রাইট? তারপর কত আছে? 20, 20 কোন ঘরে? এই ঘরে হলো 20, এখানে হচ্ছে 20। তারপর কি আছে? 12, 12 কোথায়? 10, 11, 12, তাহলে এই ঘরে হচ্ছে 12। তারপর কত? 6, 6 কোন ঘরে? এই যে এখানে 5, 5 এর উপরে হচ্ছে 6, এটা হচ্ছে, এই হচ্ছে আয়তন লেখো। এইভাবে অঙ্কন করতে হয়। গ্রাফ পেপারে আরো ভালো হবে। গ্রাফ পেপারে স্পেসিফিক ভাবে একবার সংখ্যা কোন জায়গায় দাগ আকারে লেখা সংখ্যা আছে, ওইটা হলে আরো ভালো হবে। তাহলে এইভাবে আমি আয়তন লেখা অঙ্কন করতে পারবো। ঠিক আছে, এখন 11 নম্বর হচ্ছে বহুভুজ। বহুভুজ অঙ্কন করবার গেলে আমার লাগবে হচ্ছে মধ্যমান এবং গণসংখ্যা। আমার নিচে থাকবে মধ্যমান আর উপরে থাকবে হচ্ছে গণসংখ্যা। তাহলে এই যে সেকেন্ডারকে এইভাবে একটা সারণী তৈরি করবো। এটা থেকে আমি একটা সারণী তৈরি করলাম, সারণী তৈরির মধ্যে মধ্যমান বাই করলাম আর গণসংখ্যা তো দেওয়াই আছে। এখন আমার গ্রাফ পেপার করতে হবে। গ্রাফ পেপার আমি বলছি যে আমার যে গ্রাফ পেপারে আমি আর্ট করতে পারি। এখানে ধরো যদি গ্রাফ পেপার না থাকে তাহলে নর্মালি ভাবে বোঝার সাথে আমি এটা এইভাবে করতে পারি। তাহলে মধ্যমান থাকবে নিচে, তাহলে এটা হলো এক্স অক্ষ বরাবর আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর তাহলে কি কি থাকবে? আমার এই যে মধ্যমান থাকবে। মধ্যমান কত আছে? 47, তারপর হচ্ছে 52, তারপর হচ্ছে 57, তারপর হচ্ছে 62, তারপর হলো 67, তারপর হচ্ছে 72, রাইট? এখন এই যে মানগুলো লিখলাম, এটা মানে এক্স অক্ষ বরাবর আমি মধ্যমান বলতে পারি, মধ্যমান। আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে গণসংখ্যা।
গণসংখ্যা। ওকে, আমি বুঝার সাপেক্ষে খালি জাস্ট বুঝে ফেলাম। এখন এই যে গণসংখ্যা আমি গ্রাফ পেপারে পাঁচটা করে গড় আছে, তাহলে আমি 5টা করে গড় নিতে পারি, 10টা করে গড় নিতে পারি। এটা হলো আমার সুবিধার্থে, অঙ্ক সুবিধার্থে। তাহলে যেহেতু গণসংখ্যা আমার বইয়ের উপরে বলে গণসংখ্যা, তাহলে ঘনসংখ্যা আমার কত কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে 20 পর্যন্ত। আমরা তাহলে 5 করে গড় নিই, 10, 15, 20। রাইট, এখন আমার 47-এর মধ্যে আছে 4, এর মধ্যে আমি 4 নিব। তাহলে 4 করলে এটা হলো 5, তাহলে এক গড় নিচে নিব হলো 4। আবার কি আছে, 52 ঘরে আছে 8, তাহলে 52 ঘরে এই হলো 10। আর গ্রাফ পেপারে ভালো করে দেওয়া আছে, আমি এখানে জাস্ট 8 নিয়ে নিলাম, তাহলে নিচে নিয়ে নিলাম। তারপরে 57 হলো এই 52 ঘরে, 57 ঘরে হলো 10টা, এইখানে 10টা নিয়ে নিব। রাইট, আর কি হচ্ছে 62 ঘরে 20, 62 ঘরে এই 20, এই যে 20টা হচ্ছে এই ঘরে, তাহলে এইখানে আমি 62 নিলাম। আর হচ্ছে 67 ঘরে 12 তাহলে কোন জায়গায় আছে, এই 67 এই জায়গায় 12 আছে। তারপর 72 ঘরে আছে 6, তার 72 ঘরে এইটা 5, এইটা হচ্ছে 6। এখন আমি গ্রাফ পেপারটা জাস্ট অঙ্কনটা করে দেব, এখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত এইভাবে করে লাস্ট একটা 72 পরে কত আমার হবে 77, এই 77 ঘরে আমার এটা দেবে। আর এটা 47 ঘরে 5 ঘর আগে কত 42, এইখানে ধরো 42 আমি স্টার্ট করলাম। ওকে, এইভাবে আমি একটা গ্রাফ পেপার মাধ্যমে অঙ্কন করতে পারি। রাইট, মানে জাস্ট গ্রাফ পেপার যদি না থাকে তাহলে আমি অঙ্কনের মাধ্যমে সাদা হোয়াইট বোর্ডের মাধ্যমে বুঝিয়ে দিলাম যে এইভাবে স্যাম্পল ভাবে আমি অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আমরা বহুভুজ করলাম, আয়তলেখ করলাম, অলরেডি আমরা 11 প্রশ্ন সমাধান করলাম শুধুমাত্র একটা অঙ্কের মাধ্যমে। আমরা লাস্ট ফিনিশিং একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে অজীব রেখা। অজীব রেখার জন্য আমার একটা সারণী তৈরি করতে হবে। এইরকম ভাবে আমি প্রথমে এই উপরে সারণী করবো, এই সারণী করলাম। তো এই সারণীর জন্য আমার দুইটা মান লাগবে, একটা হচ্ছে গণসংখ্যা লাগবে, এই একটা শ্রেণীব্যাপ্তি লাগবে, আর একটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। তাহলে শ্রেণীব্যাপ্তি লিখবো গণসংখ্যা, আর হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। রাইট, এখন শ্রেণীব্যাপ্তি কত কত আছে, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 60, 60 থেকে 64, 65 থেকে 70, 70 থেকে 74। রাইট, আর গণসংখ্যা কত আছে 4, 8, 10, 20, 12, 6। এখন ক্রমযুক্ত গণসংখ্যা কি 4 আর 4 আর 8 12, 12 10 22, 22 আর 20 42, 42 আর 12 54, 54 আর 60। এখন দেখো, আর তাহলে আমার অজীব রেখার জন্য কি কি মান লাগবে? অজীব রেখার জন্য মান লাগবে হচ্ছে যে শ্রেণীব্যাপ্তি এবং আমার লাগবে হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। নিচে থাকবে হচ্ছে শ্রেণীব্যাপ্তি আর উপরে থাকবে ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা এইরকম একটা গ্রাফ পেপারে একটা অঙ্কন করব। এটা হলো x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর। তাহলে y অক্ষ বরাবর আমি কি করছি, এখানে নিচে থাকবে শ্রেণীব্যাপ্তি। তাহলে শ্রেণীব্যাপ্তি আমি 10 বা 5টা গ্রাফ পেপার 5 করে থাকে, 5 করে ব্যবধান দেবো। তাহলে শ্রেণীব্যাপ্তি কত কত আছে, এখানে 45 আছে, শ্রেণীব্যাপ্তি 45 আছে, 49 আছে, এখানে আছে 49। তারপর কি আছে 54, তারপর আছে 59, তারপর আছে 64, তারপর 70, তারপর 74, এখানে 74। রাইট, এখন এই দিকে হলো আমার ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা আমার 60 পর্যন্ত আছে, তাহলে আমি 10 করে গড় নিব। তো 10, 20, 30, 40, এটা 50 আর এটা 60। ওকে, আমরা একটু করে যাওয়ার সমস্যা নাই। এখন এখানে পড়ছে 45 থেকে 49 পর্যন্ত আমার আছে হলো ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 4।
তাহলে এটা হচ্ছে x অক্ষ বরাবর, তাহলে এইটা আছে হলো 4, তাহলে 4 গুণ করে করছে, এটা যদি 10 হয় তাহলে এখানে হলো ধরো 5, 5 এর নিচে হচ্ছে 4, তাহলে এই জায়গা হচ্ছে 4, তাই। আর এখানে কত আছে 50 থেকে মানে 49 থেকে আমার হচ্ছে 54 ঘর পর্যন্ত আছে 12, তাহলে 12 কোন ঘর আছে 10, এখানে যদি 10 হয় তাহলে 10 উপরে হচ্ছে 12, তাহলে এই জায়গা হচ্ছে 12, রাইট। তারপর কি বলছে যে আবার 55 থেকে 59 পর্যন্ত আছে হলো 22, কত আছে 22, তাহলে 59 ঘর আছে 22, এখানে যদি 20 হয় তাহলে 22টা করে এই জায়গা হচ্ছে 22, এটা কিন্তু শর্ট করা থাকবে। আবার কত আছে 60 থেকে 64 ঘর আছে 42, তাহলে 64 ঘর আছে এই 42, এখানে যদি 40 হয় তাহলে এখানে হচ্ছে 42, ঠিক আছে। আর তারপর কি আছে 54 ঘরে মানে 65 থেকে 70 ঘরে আছে 54, তাহলে 54 কোনটা ঘরে এই ঘরে 54, এই ঘরে হচ্ছে 54। আর কি বের করবো 70 থেকে 74 ঘর আছে 60, তাহলে এই ঘরটা হচ্ছে 60, 60 কি এইখানে 60 নাই, তো এখানে যদি 60 হয় এটা যদি আমি স্কেল টানি গ্রাফ পেপার, তাহলে এই জায়গা হচ্ছে আমার 60। ওকে, এখন আমি গ্রাফ পেপারে যদি টানি তাহলে কিভাবে টানবো, এই জায়গা থেকে এইভাবে এভাবে টানবো, এইটা হচ্ছে একটা অজীব রেখা। তাহলে এই মাধ্যমে আমি গ্রাফ পেপার কিন্তু জাস্ট এটা বোঝার সাথে তোমার একটা সেভ করে দিলাম। আর তুমি গ্রাফ পেপারে সুন্দর করে দাগ বাই স্টেপ বাই স্টেপ বা কলাম ভাবে কলাম ভাবে সব কিছু তুমি সমাধান করতে পারো। আর আমি যদি জাস্ট একটা সমাধানের জন্য করার জন্য আমি জাস্ট তোমাকে একটু বুঝাই দেবো। এখন তাহলে আমি কি বুঝলাম যে একটা অঙ্কের মাধ্যমে আমি যদি এই 12টা স্টেপ বা 12টা যদি আমি কৌশল জানি, এই 12টা কৌশল জানি, তাহলে আমি একটা অঙ্কের মাধ্যমে এই 10-এ 10ই পাবো। এই একটা অঙ্কের সমাধান যদি আমি আয়ত্ত করতে পারি নিজেকে, তাহলে আমি 10-এ 10ই পেতে পারি। এভাবে যদি তুমি করো পরিসংখ্যা না 10-এ 10ই পাবা, এর মধ্যে কোনো সমস্যা নাই, কোনো সন্দেহ নাই। ওকে, ধন্যবাদ।